প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বন্যা শিকদার, পর্ব ৪৫। অর্ধমগ্ন হয়ে উজান বিছানায় উপর হয়ে শুয়ে গভীর ঘুমে মগ্ন। তার পরনে কেবল একটা ড্রাইজার, উন্মুক্ত সুঠাম পিঠ আর চওড়া বুক বিছানার চাদরের সাথে লেপ্টে আছে। ঠিক তখনই এক ক্ষীণ গোয়ানির শব্দে তার কাঁচা ঘুমটা ভেঙে গেল। আদৌ ঘুমে স্পষ্ট কান্নায় আওয়াজ পেয়ে উজান অভ্যাসবশত নিজের পাশে হাত বাড়াল, কিন্তু সেখানে মোয়ের কোনো অস্তিত্ব মিলল না। ধরফর করে চোখ মেলে আর চোখের পাশে তাকাতেই উজানের ঘুম এক নিমিষে উধাও। সে তড়িঘড়ি করে বিছানায় উঠে বসল। দেখল মৌ বিছানায় একদম পায়ের কাছে জড়সড় হয়ে বসে নিচু স্বরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বউয়ের এই অবস্থা দেখে উজান আর স্থির থাকতে পারল না। সে বিছানা বেয়ে উদগ্রীব হয়ে মৌয়ের দিকে এগিয়ে গেল। পিচ্চি, কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে? উজান অত্যন্ত চিন্তিত মুখে মৌয়ের কপালে হাত দিয়ে তাপমাত্রা চেক করল। না, জ্বর এখন অনেকটাই কম গো, আগের মতো পড়ছে না। জ্বর কমার কারণে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বটে, কিন্তু মৌ এই ভোরে কেন এভাবে কাঁদছে তা সে কিছুতেই মেলাতে পারল না। উজান যেই না সান্ত্বনা দেওয়ার জন্য আবার হাত বাড়াতে লাগল, অমনি মৌ এক ঝটকায় তার হাত সরিয়ে দিল। ভেজা চোখে এক তীব্র রাগী দৃষ্টি হেনে কর্কশ কণ্ঠে বলে উঠল, টাচ করবেন না আমায়, অসভ্য পুরুষ। মৌয়ের মুখে হুট করে এমন তকমা শুনে উজান খানিকটা ঘাবড়ে গেল, কিন্তু পরক্ষণেই গতকাল রাতের সমস্ত উন্মাদনার কথা মনে পড়তেই তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি খেলে গেল। সে কিছুটা মৌয়ের দিকে বুঝে এসে তার কানের কাছে ফিসফিসিয়ে আওড়াল, ওকে সভ্য হয়ে না হয় টাচ করব? তার এই রসিকতা শুনে মৌয়ের ভেতরের রাগ যেন এক লহমায় তেলে বেগুনে জ্বলে উঠল। সে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ছোট ছোট দুটো হাত দিয়ে উজানের শক্ত বুকে ধুমধাম কিল বসাতে শুরু করল। উজান সেই কিলিয়ে বাধা দিল না, বরং পরম শান্ত কণ্ঠে আবার জিজ্ঞেস করল, রিল্যাক্স পিচ্চি, প্লিজ বলো না কেন কাঁদছ এই ভোরে? আই গেম, তুমি আমাকে আবার পাওয়ার জন্য কাঁদছ? আই অ্যাম রাইট। আচ্ছা, এর জন্য কেউ কাঁদে নাকি? আমাকে একটা ডাক দিলেই তো সব প্রবলেম সলভ হয়ে যেত। মৌ দাঁতের দাঁত চেপে চেঁচিয়ে উঠল, চুপ করুন বেহায়া পুরুষ, শুধুমাত্র আপনার জন্য, আপনার ওই পৈশাচিক কাণ্ডের জন্য আমি এখন ঠিকঠাক মতো উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না। এই নিয়ে ৫ বার চেষ্টা করলাম আর প্রতিবারই পা কেঁপে বিছানায় পড়ে যাচ্ছি। শরীরে বিন্দুমাত্র জোর পাচ্ছি না আমি। মৌয়ের এই স্বীকারোক্তি শোনা মাত্রই উজান এক লাফে বিছানা থেকে নিচে নেমে এলো। কোনো কিছু না ভেবেই সে খুশিতে নিজের মনে ধুম্মা চলে বলতে বলতে কোমর দুলিয়ে নাচতে শুরু করে দিল। উজানের এই পাগলামি দেখে মৌয়ের মুখের রং মুহূর্তে পাল্টে গেল। রাগে আর লজ্জায় সে স্তব্ধ হয়ে ভাবল, মেয়েটা তার বিপদের কথা বলছে আর এই লোকটা খুশিতে ড্যান্স করছে। কিছুক্ষণ কোমর দুলিয়ে নাচার পর উজান আবার মৌয়ের একদম কাছাকাছি ঝুঁকে এলো। তার দুই গালে হাত রেখে গাঢ় স্বরে বলল, লাভ ইউ বউ। মা, কি যে একখানা গুড নিউজ দিলে তুমি আমায়। এটা আপনার কাছে গুড নিউজ মনে হচ্ছে? মৌ নিজের কোমরে দু হাত চেপে ধরে ঝামটা দিল। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না আর আপনি খুশিতে নাচছেন। অবভিয়াসলি মাই লাভ। কাল রাতে তো আপনাকে বারবার বললাম যে মিসেস চৌধুরী, আপনার এই শরীর এত স্ট্রেস নিতে পারবে না, কিন্তু আপনি কি আমার কথা শুনলেন? উল্টো পেত্নীদের খোঁটা দিয়ে আমায় উস্কানি দিলেন। তা যাই হোক, শেষমেশ তো আমারই লাভ হলো।
আগে তবু আপনি বারণ করলে আমি একটু আধটু শুনতাম। এখন থেকে আর কোনো এক্সকিউজ দিলে কাজ হবে না। উজান চৌধুরী যখন তখন তার এই স্পেশাল ডিশ টেস্ট করবে। মৌ আর সহ্য করতে না পেরে বিছানা থেকে বালিশটা তুলে সজোরে ছুঁড়ে মারল উজানের দিকে। কিন্তু উজানের তাতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। সে হাসি মুখে বালিশটা লুফে নিল। মৌ এবার গজগজ করতে করতে উঠে দাঁড়ালো উজানকে দুটো থাপ্পড় মারার জন্য। কিন্তু বিছানা থেকে পা বাড়াতেই তার অবশ পা দুটো আবার মুচকে গেল। সে যেই না ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যেতে যাবে, অমনি উজান তড়িৎ গতিতে এগিয়ে এসে নিজের চওড়া দু হাতে তাকে আগলে নিল। সে অত্যন্ত যত্ন সহকারে মৌকে আবারও বিছানা কিনারে বসিয়ে দিল। তারপর নিজের হাত দুটো মৌয়ের মুখের সামনে বাড়িয়ে দিয়ে সশব্দে হেসে উঠল। নিন ম্যাডাম, এবার এই হাত দুটো কামড়ে আপনার সব রাগ মিটিয়ে নিন। শরীরে তো শক্তির অবশিষ্ট নেই, তবুও আমার সাথে লাগতে আসবেন। এই জন্যই তো বারবার বলেছিলাম আগে সুস্থ হয়ে নিন। এখন দেখলেন তো বড়দের কথা না শুনলে কি। চুপ করুন নির্লজ্জ পুরুষ। আপনার জন্য আমার আজ এই অবস্থা। রাতে আকাম করার জন্য উস্কানি দিলে তুমি আর এখন আমার দিকে আঙুল তুলছ? বদমেয়ে, কাছে এসো, দুইটা চুম্মা দিয়ে বুঝিয়ে দিই আমি কতটা দয়াল। সরি দয়াল। উজানের মুখে এমন খোলামেলা কথা শুনে মৌয়ের কান দিয়ে যেন সত্যি সত্যি রাগে ধোঁয়া বের হতে লাগলো। লোকটার মুখে একটুও আটকায় না। সে রাগে দুঃখে আবারও বিছানা থেকে জোর করে উঠে দাঁড়ালো। এই ইবলিশটার সাথে সে আর কোনো বিন্দুও কথা বলবে না। সে অনেক কষ্টে নিজের কাঁপতে থাকা পায়ে গুটি গুটি পদক্ষেপে রুম থেকে বের হওয়ার জন্য দরজার দিকে এগিয়ে গেল। উজান পেছন থেকে তাকিয়ে চিৎকার করে উঠল, শাশুড়ি মেয়ে, শাওয়ার নেওয়ার জন্য অত্যন্ত জামাগুলো তো সাথে নিয়ে যাও, নাকি পিছু পিছু আমাকেও ওয়াশরুমে যেতে বলছো? কিন্তু কে শোনে কার কথা? মৌ পেছনে আর এক মুহূর্তের জন্য না তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে গটগট করে রুমে চলে গেল। মনে মনে শুধু উজানের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। এই মানুষটা কেন সব সময় তাকে এমন চরম লজ্জার সাগরে ফেলে দেয় কে জানে। বিকেলের হালকা রোদে বাড়ির উঠানে ছায়াযুক্ত একটা বড় গাছের নিচে চেয়ার পেতে বসে আছে উজান আর তন্ময়। দুজনের সামনে ল্যাপটপ, অতি গভীর মুখে তারা কেসের কোনো এক গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে কাজ করছে। আর তাদের ঠিক পাশেই মাহবুব পেতে বসে আছেন বাড়ির বাকি সবাই। মৌ, মেহের, ইফাত, দাদি রোকেয়া বেগম, মৌয়ের মা এবং চাচি। মা আর চাচি মিলে অত্যন্ত যত্নে মৌ আর মেহেরের মাথায় তেল দিয়ে বিলি কেটে দিচ্ছেন। আর সেই দৃশ্য একদম চোখের পলক না ফেলে অধীর আগ্রহে গিলছে ইফাত। আসলে সামনে বসা নিজের নতুন বউ মেহেরের এই সেবা পাওয়ার মুহূর্তটি দেখাই তার মূল লক্ষ্য। উজান কাজের ফাঁকে 2-3 বার ইফাতকে ডাক দিয়ে তাদের পাশে বসতে বলেছিল, কিন্তু সে কানেই তোলেনি। এই নিয়ে বাড়ির বড়রা তাকে কম খোঁচায়নি, কিন্তু ইফাত তাতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। তার ধ্যান জ্ঞান সব এখন মেহেরই আটকে আছে। হঠাৎ করেই উঠানের সামনের রাস্তার দিকে তাকিয়ে মৌয়ের মুখটা খুশিতে গদগদ হয়ে উঠল। দূর থেকে তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে সাব্বির। তার 2 হাত বোঝায় হরেক রকমের বাহারি জিনিসপত্র। তাকে দেখা মাত্রই মৌ মাথায় তেল মাখা অবস্থাতেই এক দৌড়ে তার দিকে ছুটে গেল। বউকে এমন হুট করে ছুটে যেতে দেখে উজান ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। সামনে সাব্বিরকে দেখে তার কপালে ভাঁজ পড়ল। চোখের কোণে ফুটে উঠল এক ঈষা কাতর অগ্নিদৃষ্টি। কিন্তু মৌয়ের এসব দিকে খেয়ালই নেই। সে দৌড়ে গিয়ে সাব্বিরকে জড়িয়ে ধরল। সাব্বির যখনই দেখল ওদের থেকে উজান তার
রুদ্রমূর্তি নিয়ে তাকিয়ে আছে। অমনি ভয়ে তার শুকনো ঢোক গিলার উপশম হলো। তার মুখের চওড়া হাসিটা মুহূর্তে হাওয়া ফোরালো বেলুনের মতো চুপসে গেল। সে কোনো মতে হাতের জিনিসপত্রগুলো উঠানের এক পাশে রেখে এক ধাক্কায় মৌকে সরিয়ে দিল এবং দৌড়ে গিয়ে দাদি রোকেয়া বেগমের পেছনে লুটিয়ে পড়ল। সাব্বিরের এমন অদ্ভুত কাণ্ড দেখে উপস্থিত সবাইকে ভ্রু কুঁচকে তাকালো। মৌ ঠোঁট ফুলিয়ে অত্যন্ত অভিমানে সুরে বলল, ভাইয়া, তুমি আমাকে এভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারলে? সাব্বির দাদির পেছন থেকে মুখ বাড়িয়ে চেঁচিয়ে উঠল, তুই চুপ কর খাটাস মেয়ে একটা। সেইবার আমাকে জড়িয়ে ধরেছিলি বলে তোর ওই রাক্ষস বর আমাকে মেরে আধমারা করেছিল, আর আজকে তো আমার মেরেই ফেলবে। জানো নানি, তোমার এই ঢঙ্গি নাতনির জন্য ওর বর আমাকে কি কালপিটাই না দিয়েছিল আল্লাহ জানে। সেদিন কত কষ্টে নিজের জীবনটা বাঁচিয়ে বাড়ি ফিরছিলাম, আজকেই এই ডাইনি মহিলা একই অপরাধে আমার ফাঁসাতে চাচ্ছিল। সাব্বির একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? হঠাৎ এক গম্ভীর ভারী কণ্ঠস্বর বজ্রপাতের মতো সাব্বিরের কানে গিয়ে বাজল। উজান নিজের চেয়ারে হেলান দিয়ে তার দিকে চেয়ে কথাটি বলতেই সাব্বিরের মুখ একদম বন্ধ হয়ে গেল। সে কাচুমাচু করে এক জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলল। সরি ভাইয়া, আমার বোন তো একটা মিষ্টি হীরের টুকরো, পৃথিবীর সবচেয়ে ভালো বোনও। আমি আসলে মুখ ফসকে সত্যি কথাটা বলে ফেলেছি, এই আর কি। সাব্বিরের এমন ভুল পাল্টানো আর তটস্থ অবস্থা দেখে উঠানের সবাই হো হো করে হেসে উঠল। ঠিক তখনই উঠানের মেইন গেট দিয়ে ভেতরে এসে প্রবেশ করল গ্রামের প্রতিবেশী দুজন মধ্যবয়সী মহিলা। তাদের দেখা মাত্র মেহেরের হাসি খুশি মুখটা মুহূর্তে কুঁকড়ে গেল। সে নিজের শরীরটা আরও গুটিয়ে নিল। এই মানুষগুলো মোটেও ভালো নয়। মেহের যখনই ঢাকা থেকে গ্রাম বেড়াতে আসে তখনই এই দুজন তাকে কোনো না কোনো সুতোয় খোঁচাতে চলে আসে। অতীত নিয়ে নোংরা কথা বলতে তাদের বুক কাঁপে না। মহিলা দুটোর আকস্মিক উপস্থিতিতে বাড়ির কেউই তেমন একটা খুশি হতে পারল না। তবুও তারা এসে মেহেরের একদম মুখোমুখি হয়ে বসল। তাদের মধ্যে একজন মহিলা মুখে এক কুৎসিত তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলে উঠলেন, শুনলাম তোর নাকি বিয়ে হইয়া গেছে মেহের। তা কে বিয়ে করল রে? তোর মতো একটা নষ্ট আর অপসরা মায়ারে। কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো মেহেরের সোজাসুজি বুকে গিয়ে বিঁধল। মানুষগুলো যে কতটা নিচু মনের আর নিকৃষ্ট হতে পারে তা সে এই পরিস্থিতিতে না পড়লেও কোনোদিন জানতেও পারত না। একটা মেয়ের জীবনের দুর্ঘটনা ও দুর্বলতাকে কিভাবে সমাজের সামনে এভাবে নোংরা করে তুলে ধরা যায়। মেহেরের দু চোখ বেয়ে টকটক করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মুখটা ফ্যাকাশে হয়ে গেল। পাশে বসে থাকা ইফাত অত্যন্ত তীক্ষ্ণ ও জ্বলন্ত দৃষ্টিতে মেহেরের সেই যন্ত্রণাকাতর মুখখানার দিকে চেয়ে রইল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। এরই মধ্যে দ্বিতীয় মহিলাটি আরও এক কাঠি বাড়িয়ে টিপ্পনি কাটলেন, কিরে মাইয়া, চুপ কইরা আসোস কেন? তুই যে একটা নষ্ট মেয়ে, এটা কি তোর স্বামী জানে, নাকি শহরে গিয়া বড় বড় মিছা কথা কইয়া কোনো বোকা পাল্লারে ফাঁদ ফেলাইয়া বিয়া করতস? কি গো মৌয়ের মা, তোমরা কি জামাইয়ের সব হাহা কথা কইছিলা? তার এমন নোংরা কথা শোনা মাত্রই মৌয়ের মা নিজের রাগ সামলাতে না পেরে উঠলেন, চাচি আম্মা, মুখটা একটু সামলে কথা বলুন। মুরব্বি মানুষ হয়ে এত অশিক্ষিত আর ছোট লোকের মতো কেন কথা বলছেন আপনারা? লেখাপড়া করি নাই দেখা আমাগো মুখের কথা এখন তোমাগো তিতা লাগবই গো সেজবো। মাইয়া জামাইয়ের হাতে তুল্লা দেওয়ার সময় তো
আমাগো কথা মনে আসিল না, নাকি নিজেরা পড়ালেখা জানো বইলা গ্রামের কাউকে মানুষ মনে করো না? দেখুন চাচি আম্মা, আপনারাই এই বাজে কথা আমাদের আর সহ্য হচ্ছে না। আমার এই মেয়েটার সাথে অতীতে যা কিছু খারাপ হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছিল, আর এতে তো আমার মেয়ের কোনো দোষ ছিল না। তবে ওকে কেন বারবার এভাবে টেনে এনে অপমান করছেন? যার দোষ তাকে গিয়ে বলুন না। তখনই দ্বিতীয় মহিলাটি আরও জোরে চেঁচিয়ে উঠল, তাগো কইয়া আমাগো কি লাভ? দোষ তো তোমাগো ওই অসতী মায়ারই আসিল। আর বারবার আমার মায়া করো কেন শুনি? এই মেয়ের তো তোমার নিজের পেটের জন্ম দেয়া মায়া না। ওরে লইয়া এত দরদ দেখাইয়া না সোজা বউ, না হলে দেখব তোমার নিজের পেটে যে মায়া আছে তার সংসারটাও এই অলক্ষের কারণে ভাঙিয়া যাইব। শহরের বড় ঘরের পোলা দেইখা ভাবব না যে ওরে চিরকাল মাথার তুল্য রাখব। আমার তো মনে হয় এই নষ্ট মায়ার ওর স্বামী জামাইবাড়ি থাইকা লাথি মারিয়া দেখাইয়া দিচ্ছে, তাই মুখ কালা কইরা বাপের বাড়ি আইসা পইরা রইছে। এতগুলো মানুষের সামনে নিজের চরিত্রের উপর এমন কদস্য কাদা ছেটানো আর সহ্য করতে পারল না মেহের। তার ধৈর্যের শেষ বাঁধটুকু ভেঙে চুরমার হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে ছটফট করে উঠে দাঁড়িয়ে চলে যেতে চাইল, কিন্তু সে সামনে এক পা ফেলার আগেই পাশ থেকে ইফাত এক শক্ত টানে তার হাতটা আঁকড়ে ধরল। মেহের কিছু বুঝে ওঠার আগেই ইফাত তাকে এক হাঁচকা টানে সোজা নিজের কোলে বসিয়ে দিল। এমনিতেই মনের ভেতর চরম অপমান ও কষ্ট, তার উপর সবার সামনে ইফাতের এমন কাণ্ড দেখে মেহেরের প্রচণ্ড রাগে মাথা কাটা যাওয়ার দশা হলো। কিন্তু ইফাত আজ কারো পরোয়া করার মুডে নেই। সে মেহেরের চোখের কোণে জমে থাকা জলটুকু নিজের বুড়ো আঙুল দিয়ে আলতো করে মুছে দিল। তারপর পরম যত্নে মেহেরের মাথায় বিলি কেটে এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে লাগল। তাদের এই কাণ্ড দেখে প্রথম মহিলাটি দাঁত কেলিয়ে বিশ্রী সুরে বলল, বাব্বা মায়ার দেখি বিয়ার পরও নাগরপালার স্বভাব যায় নাই। ভাতার ঘরে রাইখাই কি গ্রামের মধ্যে নতুন নাগর পালতেছ নাকি মাইয়া? এই নোংরা ইঙ্গিতপূর্ণ কথাটি শোনা মাত্রই ইফাতের মুখের আলতো হাসি উধাও হয়ে গেল। সে মেহেরকে অত্যন্ত যত্ন সহকারে নিজের পাশে বসিয়ে দিল। তারপর সবার সামনে ঝুঁকে পড়ে মেহেরের কপালে এক পরম ভালোবাসার গভীর পরশ এঁকে দিল। একের স্ত্রীর কপালে চুমু খেয়ে সে সোজা হয়ে উঠে দাঁড়াল। তার ভেতরের চৌধুরী বংশের রক্ত আর ক্ষিপ্রতা তখন টগবগ করে ফুটছে। সে অত্যন্ত ধীর ভারী পদক্ষেপ হেঁটে ওই দুই প্রতিবেশী মহিলার একদম সামনে গিয়ে দাঁড়াল। মুখে এক ভদ্রতার হাসি বুলিয়ে মৃদুস্বরে আওড়াল, আসসালামু আলাইকুম দাদিজানেরা, কেমন আছেন আপনারা? অবশ্য আপনাদের শরীর মন ভালো থাকার কথা নয়। সকাল থেকে পুরো পাড়া হন্যে হন্যে ঘুরে ঘুরে মানুষের ঘরের বদনাম আর পরনিন্দা করতে করতে নিশ্চয়ই বড্ড হাঁপিয়ে গেছেন। শাশুড়ি আম্মাজান, এই দাদিদের জন্য তাড়াতাড়ি 2 গ্লাস ঠান্ডা শরবত এনে দিন তো। শুকনো গলাটা একটু ভিজিয়ে নিক, তারপর না হয় ওনারা শান্ত হয়ে বাকি কথা বলবেন। ইফাতের এই বাঁকা টোনের কথা শুনে উজানের সবাই মনে মনে মিটমিট করে হাসতে লাগল। উজান আর তন্ময় ল্যাপটপের কাজ ফেলে অত্যন্ত আগ্রহ নিয়ে ইফাতের কথা শোনার জন্য কান খাড়া করল। ইফাত এবার আর দাঁড়িয়ে না থেকে সোজা গিয়ে ওই দুই মহিলার একদম মাঝখানে খালি জায়গাটায় বসল। তারপর আবার একটানে মেহেরকে এনে নিজের কোলে বসিয়ে দিল। মেহের লজ্জায় আর কথা বলতে না পেরে ইফাতের চওড়া বুকে নিজের মুখটা পুরোপুরি লুকিয়ে রাখল। ইফাত এবার আর বজ্রকণ্ঠে বলল, শুনুন দাদিজানেরা, এতক্ষণ ধরে যাকে আপনারা অত্যন্ত নোংরা নোংরা বিশ্লেষণ ডাকলেন,
সে হলো আমার নিজের বিবাহিত ওয়াইফ, আমার অর্ধাঙ্গিনী মিসেস ইফাত চৌধুরী, যাকে এই ইফাত চৌধুরী সবার সামনে তিন কবুল বলে নিজের ঘরের রানী করে নিয়ে এসেছে। এই মেয়েটার স্বামী নাগর ভাতার যাই বলুন না কেন, তার সবটুকুই কেবল আমি নিজেই। ওর লাইফে অতীতে যে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছিল সেটা আমি খুব ভালো করেই জানি। আর তোর জন্য দায়ী কোন কোন কুলাঙ্গার সেটাও আমার খুব ভালো করে জানা আছে। এখানে বসা আমার বউটা যে একটি পবিত্র ফুলের মতো নিষ্পাপ এটাও আমি বিশ্বাস করি। কিন্তু দাদিজান, আপনি মনে হয় একটা বিষয় ভুলে গেছেন। আপনার নিজের যে আদুরে 15 বছরের নাতনিটি আছে, সেই এই অল্প বয়সেই পাড়ার ছেলেদের সাথে একে একে 4-4বার ধরা খেয়েছে। এক এক সময় এক এক নতুন পুরুষের সাথে ওর নোংরামি হাতে নাতে ধরা পড়েছে। এমনকি গতকাল রাতেও তো শুনলাম কোনো এক ছেলের সাথে আপত্তিকর অবস্থায় ধরা খেয়ে আপনার নাতনিটি বেদম মার খেয়েছে। নিজের ঘরের নাতনি পরপুরুষের সাথে রাত বিরেতে কেলেঙ্কারি করে মার খাচ্ছে, আর আপনি সেই মুখ নিয়ে এখানে এসে আমার ফুলের মতো পবিত্র বউকে জাজ করতে এসেছেন। ভেরি সুইট দাদিজান, ভেরি সুইট। ইফাতের এই নিখুঁত ও তীরের মতো ধারালো কথা শুনে প্রথম মহিলার মুখটা মুহূর্তে চূর্ণ হয়ে গেল। সে থতমত খেয়ে পাশে বসা দ্বিতীয় মহিলার দিকে তাকালো। ইফাত এবার আর ধারালো দৃষ্টিটা দ্বিতীয় মহিলার দিকে ফিরিয়ে আনল। সেই চাউনি দেখে দ্বিতীয় মেয়েটি ভয়ে নিজের শুকনো ঢোল গিলল। কিন্তু ইফাত তাকেও ছাড়ার পাত্র নয়। আর আপনি দাদিজান, আপনার ব্যাপারে কিন্তু পাড়ার মানুষ কম কথা বলে না। শুনলাম আপনার নিজের গুণধর ছেলের বউ নাকি রাত বিরেতে ঘরের ভেতর অন্য পুরুষদের ডেকে এনে রাখে, কারণ আপনার ছেলে নাকি ঠিক মতো। আচ্ছা থাকবে ওসব ব্যক্তিগত নোংরা কথা। এমনকি আপনার ঘরে যে ছোট নাতনিটা রয়েছে, পাড়ার মানুষ কিন্তু বলাবলি করে তার আসল বাবা নাকি আপনার নিজের ছেলে নয়, বরং অন্য কেউ। আর সেই জন্য কেউটা কে সেটা যদি আমি এখন সবার সামনে ফাঁস করে। ইফাত নিজের কথা শেষ করার আগেই ওই দুই মহিলা যেন ভূতের ভয় পাওয়ার মতো এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল। তারা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজেদের কাপড়ের আঁচল চেপে গটগট করে বাড়ির দরজার দিকে রওনা দিল। তাদের এভাবে পালিয়ে যেতে দেখে ইফাত পেছন থেকে বেশ জোরে চেঁচিয়ে উঠল, আরে ও দাদিজানেরা, বাকি সত্যি কথাগুলো তো শুনে যান। বাহ বাবা, আমি তো মাত্র মুখ খোলা শুরু করলাম, আর এরই মধ্যে মাঝপথে এভাবে রাগ করে চলে গেলে কেমন দেখায় বলুন তো। মহিলা দুটো গেট দিয়ে বের হতেই মৌ আর সাব্বির দুজনে মিলে খিলখিল করে অট্টহাসিতে ফেটে পড়ল। বাড়ি বড়রাও ইফাতের এমন দাঁতভাঙা জবাব দেখে মনে মনে চরম তৃপ্ত হলেন। যে সমাজে মানুষ একটুখানি অতীতের কলঙ্ক বা রটনা শুনলেও নিজের বউকে অপয়া বা খারাপ বলে দূরে ঠেলে দেয়, সেখানে মেহেরের মতো একটা মেয়ের অতীতের বড় দুর্ঘটনা জানার পরও ইফাত যেভাবে বুক চিতিয়ে তার সামনের জন্য লড়াই করল, তা দেখে মৌয়ের মা আর চাচির চোখে খুশির জল চলে এলো। এটা সত্যিই পরম গর্বের বিষয়। রোকেয়া বেগম মুখের পানটা চিবোতে চিবোতে হেসে জিজ্ঞেস করলেন, ছোট্ট নাতি, তুই গ্রামের এত ভেতরের খবর কিভাবে জানলি রে? ইফাত অত্যন্ত আদুরে গলায় মৌয়ের দিকে ইশারা করে বলল, আমার এই সুইট আর মিষ্টি ভাবিজান আগে থেকেই সব খবর আমাকে দিয়েছিল দাদিজান। আরও শয়তান বুড়ি দুটো ভাবখানা এমন দেখায় যেন নিজেরাই দুধ দিয়ে ধোয়া তুলসীর পাতা। আমার সামনে এসে আমার বউয়ের দিকে আঙুল তোলে। এরপর যদি কেউ আমার বউয়ের দিকে একটি আঙুলও তোলে তবে তার হাত ভেঙে আমি গুঁড়ো করে দেব।
আসুক না আরেকবার, এবার একদম চেলা কাঠ দিয়ে পিটিয়ে তক্তা বানিয়ে ছাড়ব। রিফাতের মতো দায়িত্বশীল মেহেরের বর হিসেবে দেখে বাড়ির সবাই স্থির হাসি হাসলেন। মুয়ের মা পরম মমতায় ইফাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে আর্দ্র গলায় বললেন, বাপজান, আমার এই মেয়েটাকে তুমি এভাবে সারা জীবন আগলে রেখো। ওর জীবনে এখন তুমিই সব। কখনো মেয়েটাকে কোনো কষ্ট দিও না বাবা। একদম টেনশন নেবেন না শাশুড়ি আম্মা যান। আপনার দুই মেয়েকেও সামলানোর দায়িত্ব আমার না মানে চৌধুরী মঞ্জিলের সবার। তবে আমি শুধু আমার নিজের বউটাকে দেখে রাখবো। এর চেয়ে বেশি আর কোনো ঝামেলা আমি নিতে পারবো না। উজানের বউ উজান দেখে রাখুক। ইফাতের এই বাঁকা রসিকতা শুনে উজানও মৃদু হাসল। অতঃপর মেহেরের মুখের মেঘলা আকাশ কেটে খুশির হাসি ফুটল। সবাই মিলে আবার এক পরম স্বস্তিতে আড্ডায় মগ্ন হলো।